হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর জিকে বুস্টার সিরিজের মাধ্যমে প্র্যাকটিস করছি। সামনেই তোমাদের পুলিশ পরীক্ষা, তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করব এবং শুধুমাত্র যে প্রশ্নোত্তর তা নয়, সাথে এক্সট্রা নোটসও রাখছি, যেখান থেকে তোমাদের আরো বেশি পরিমাণে প্রশ্ন কমন আসার চান্স রয়েছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ক্লাসটা শুরু করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনেই কনস্টেবল পরীক্ষা, তো কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপিডব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্সের ডেসক্রিপটিভ ক্লাস, দুটো ব্যাচ কোর্সেই পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসগুলো করানো হবে, সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এবার আমরা আজ ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। মেন্স ব্যালন ডিওর 2025 জিতেছেন নিচের কোন প্লেয়ার? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, ওসমান ডাম্বলে তিনি মেন্স ব্যালেন্ডিয়ার 2025 পেয়েছেন। স্টার মার্ক করবে। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওপেন এআই দ্বারা চালু করা ম্যাক ওএস এর জন্য এআই চালিত ওয়েব ব্রাউজারটির নাম কি? ওপেন এআই এর বিখ্যাত এআই কি? চ্যাট জিপিটি। তো সেই ওপেন এআই ম্যাক ওএস এর জন্য এআই চালিত ওয়েব ব্রাউজারের নাম কি? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, অ্যাটলাস। 3 নম্বর প্রশ্ন দেখো, চিলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়ে কোন দেশ অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপ জিতেছে? এটাকে ভিভিআই করবে, হিস্ট্রি গড়ে ফেলেছে। নিচের কোন দেশ আর্জেন্টিনার মতো দেশকে 2-0 গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতে নিয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মরক্কো। 3 নম্বর প্রশ্ন দেখো, এফএও এর গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অর্থাৎ জিএফআরএ 2025 অনুসারে মোট বনভূমির দিক থেকে ভারতের বিশ্ব র্যাঙ্কিং কত? তো সঠিক উত্তর দেখে নাও, অপশানে নবম স্থানে রয়েছে ভারত। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে পিএসসি ক্লাসিক মেন আসতে চলেছে। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। সাথে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানের অন্তর্গত করা হয়? মৌলিক কর্তব্য কি? ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, তো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে? 1976 সালে। এবং ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে কতগুলো রয়েছে? 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। এর আর্টিকেল কত? পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। আর্টিকেল 4A, সরি ভুল বললাম, 15(1)A, এবং পার্ট যেটা সেটা হচ্ছে 4A, পার্ট 4A। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং এই 11টা যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে সেগুলো কি কি একটু দেখে নিই। মৌলিক কর্তব্য আমাদের প্রত্যেকটা ভারতবাসীর। দেখো, সংবিধান মেনে চলুন এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করুন। স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করুন।
ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করুন, দেশকে রক্ষা করুন এবং যখন বলা হবে তখন জাতীয় সেবা প্রদান করুন, অভিন্ন ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো, দেশের যৌগিক সংস্কৃতি রক্ষা করা, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা, বৈজ্ঞানিক মেজাজ এবং মানবতা বিকাশ করা, সরকারি সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা এড়ানো, জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করা এবং ১৬ থেকে ১৪ বছর বয়সী তাদের সন্তানদের স্কুলে পাঠানোর জন্য সকল অভিভাবক এবং অভিভাবকদের কর্তব্য। ঠিক আছে, প্রথম যে ১০টা সেটা যুক্ত হয় ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং ১১ নম্বর যে সংবিধান, মানে ১১ নম্বর যে মৌলিক কর্তব্যটা দেখতে পাচ্ছ সেটা ২০০২ সালে যুক্ত হয়। ওকে, নেক্সট ৬ নম্বর প্রশ্ন, ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়ে থাকে? এই প্রশ্নের উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়। দেখো, রাজা রামমোহন রায় সম্পর্কে একটু ডিটেলস দেখবো। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর ১৮৩১ সালে তাকে এই রাজা উপাধিতে ভূষিত করেন। আমরা রামমোহন রায়ের আগে কি দেখতে পাই? রাজা দেখতে পাই। তো এই রাজাটা কে দিয়েছেন এই উপাধিটা? ১৮৩১ সালে সম্রাট দ্বিতীয় আকবর। তিনি ১৮৩৫ খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম রাখা হয়েছিল ব্রাহ্ম সভা। অবশেষে ১৮২৮ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠানে এটা রূপান্তরিত হয়। দেখো, তিনি প্রিসেপ্টস অফ জেসাস এবং মিরাত উল আখবার এবং সংবাদ কৌমুদী, এই তিনটের মতো অ্যাকচুয়ালি বই নয়, পত্রিকা হবে, পত্রিকা লিখেছেন। ঠিকই, দেখো, প্রিসেপ্টস অফ জেসাস, মিরাত উল আকবর এবং সংবাদ কৌমুদী। তারপর দেখো, তিনি ১৮১৭ খ্রিস্টাব্দে কলকাতা কলেজ, যেটা পূর্বতন হিন্দু কলেজ নামে পরিচিত, সেটি প্রতিষ্ঠা করেন। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখান থেকে দেখলাম রাজা রামমোহন রায় সম্পর্কে। এই এক্সট্রা নোটসগুলোও দেখবে, এখান থেকেও দেখো কতগুলো তথ্য জানতে পারলাম। প্রশ্ন কিন্তু এখান থেকেও আসতে পারে, তখন কিন্তু এখান থেকে তোমরা করতে পারো। ভালো করে এক্সট্রা নোটসগুলোও দেখবে। নেক্সট দেখো ৭ নম্বর প্রশ্ন, অপারেশন ফ্লাড কোন বিষয়ের সঙ্গে বা কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন বি, শ্বেত বিপ্লব, অর্থাৎ মিল্ক প্রোডাকশন। তো ডিটেলস দেখবো। দেখো, ১৯৭০ সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কর্তৃক অপারেশন ফ্লাড চালু করা হয়েছিল। গুজরাট ভিত্তিক কো অপারেশন আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, যেটা কি নামে পরিচিত? আমুল। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, আমুল, এই প্রোগ্রামের সাফল্যের পিছনে একটি গুরুত্বপূর্ণ ইঞ্জিন ছিল বলতে পারো। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় দেখে? ভার্গিস কুরিয়ান। এবং ভারতের মিল্ক ম্যানও তাকেই বলা হয়, অর্থাৎ ভার্গিস কুরিয়ানকে বলা হয়। জাতীয় দুগ্ধ দিবস ২৬শে সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। এবং কি এই ২৬শে সেপ্টেম্বরই কেন? এটা হচ্ছে ভার্গিস কুরিয়ানের কি বার্থডে, ভার্গিস কুরিয়ানের জন্মদিনটাকেই জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, সেটা কোথায় অবস্থিত রয়েছে? গুজরাটের আনন্দ শহরে। জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সেটা হচ্ছে হরিয়ানার কার্নালে। বিশ্বের বৃহত্তম দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকারী দেশ বর্তমানে কোনটি? সেটা হচ্ছে ভারত। এবং অসমাপ্ত স্বপ্ন, এটি হচ্ছে ভার্গিস কুরিয়ানের লেখা একটি গুরুত্বপূর্ণ বই। দেখো, একটা প্রশ্ন করতে গিয়ে আমরা কতগুলো তথ্য জানতে পারলাম এখান থেকে, যে শ্বেত বিপ্লব কোন সময় হয়? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭০ সালে। ঠিক আছে, কে এই বিপ্লবের জনক ছিলেন? ভার্গিস কুরিয়ান। জাতীয় দুগ্ধ দিবস কবে পালন করা হয়? ২৬শে সেপ্টেম্বর। দেখো কত তথ্য এখান থেকে জানলাম। নেক্সট দেখো ৮ নম্বর প্রশ্ন, পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? এইভাবে যদি তোমরা প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করো এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করো, শুধু প্রশ্ন নয়, সাথে সেই প্রশ্নের সাথে রিলেটেড অন্য কি প্রশ্ন রয়েছে বা অন্য কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, দেখবে অটোমেটিক্যালি তোমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে।
এবং পরীক্ষাতে যাই প্রশ্ন আসুক না কেন কমনও পাবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালা। কেরালাতে অবস্থিত রয়েছে পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ। কেন বিখ্যাত? দেখো, এটি একটি ব্যাঘ্র সংরক্ষণের পাশাপাশি এটি হাতি সংরক্ষণ কেন্দ্র। এই হাতি সংরক্ষণ কেন্দ্র হিসাবেই এই পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ। অভয়ারণ্যটি এশিয়ান হাতির পালের জন্য খুবই বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, দুরান্দ লাইন কাদের মধ্যে রয়েছে? কোন দুই দেশের মধ্যে দুরান্দ লাইন রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, পাকিস্তান এবং আফগানিস্তান। অনেক সময় এটা ভারত এবং আফগানিস্তানের মধ্যেও দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, ভারত এবং আফগানিস্তান। অ্যাকচুয়ালি এই যে ভারতের যে পার্টটা, এটা হচ্ছে পাক অধিকৃত অঞ্চলের মধ্যে পড়ছে, সেই কারণে পাকিস্তান এবং আফগানিস্তান বলা হয়ে থাকে। ভারত এবং পাকিস্তানের মধ্যে কি লাইন রয়েছে? সেটা হচ্ছে বিখ্যাত র্যাডক্লিফ লাইন। এবং ভারত এবং চীনের মধ্যে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। এই দুটো ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। এছাড়া দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা দেখে নেব। 38তম প্যারালাল রয়েছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। 49তম প্যারালাল যুক্তরাজ্য এবং কানাডার মধ্যে। 17তম প্যারালাল উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। 31তম প্যারালাল ইরাক এবং ইরানের মধ্যে। এবং সোনোরা লাইন সেটা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ছট পূজা কোন রাজ্যের উৎসব? এই প্রশ্নের উত্তর প্রত্যেকে পারবে। তো অবশ্যই টাইম ওয়েস্ট করবো না, ছট পুজো খুবই গুরুত্বপূর্ণ পুজো। অপশনটি বিহারে এবং ঝাড়খণ্ডে মূলত এটি দেখতে পাওয়া যায়। দেখো, উড়িষ্যাতে কি কি দেখতে পাওয়া যায়? রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব উড়িষ্যার গুরুত্বপূর্ণ পুজো বা উৎসব সম্পর্কিত দেখতে পাই। রাজস্থানে দেখতে পাওয়া যায় আদিবাসী কুম্ভ মেলা, ব্রজ মেলা, তিজ এবং মরু উৎসব। মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব সমূহ দেখো দেখো লোকরং, খাজুরাহ এবং কুম্ভ মেলা। বিহারের গুরুত্বপূর্ণ উৎসব ছট পূজা, করম উৎসব এবং পারুল। 11 নম্বর প্রশ্ন, দুধবা জাতীয় পার্ক কোথায় অবস্থিত রয়েছে? তোমাদের জাস্ট ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা হয়ে গেল, পিএসসির গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা ক্লার্কশিপেরই প্রশ্ন, দুধবা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং তাদের অবস্থান দেখে নেব। জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত। দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত এবং গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস এর সদর দপ্তর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, প্যারিস। ওয়াশিংটন ডিসিতে কি রয়েছে? ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। ঠিক আছে, নিউ ইয়র্কে কি রয়েছে? ইউএন, তার জেনারেল অ্যাসেম্বলির যে প্রধান সদর দপ্তর সেটা রয়েছে। এছাড়া আর কি রয়েছে? ইউনিসেফ। ইউনিসেফেরও সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। আর জেনেভাতে তো প্রচুর সদর দপ্তর রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ডাব্লিউটিও সদর দপ্তর জেনেভাতে। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা হেডকোয়ার্টার দেখে নেবো। দেখো, ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। তারপর দেখো ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেটাও জেনেভাতে অবস্থিত। ইউএনআইডিও ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভিয়েনাতে অবস্থিত রয়েছে।
তারপর দেখো ওপিসিডাব্লিউ অর্থাৎ অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স অবস্থিত রয়েছে দ্য হেগ শহরে। হেগ শহরে আর কি রয়েছে? আন্তর্জাতিক আদালত সেটা অবস্থিত রয়েছে, ইন্টারন্যাশনাল যে কোর্ট অফ জাস্টিস সেটা অবস্থিত রয়েছে হেগ শহরে। নেক্সট দেখো ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তারও সদর দপ্তর জেনেভাতে। এবং ইউএনপিএফ অর্থাৎ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড সেটা অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখবো, আলেকজান্ডারের সেনাপতির নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে অপশানে সেলুকাস। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, সেই সেলুকাস আলেকজান্ডারের সেনাপতি। দেখো কিছু ঐতিহাসিক রাজার নাম দেখবো এবং তাদের কারা সেনাপতি ছিলেন একটু দেখে নেব। ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ, আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর, মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন বখতিয়ার খিলজি, আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ, শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়, হুসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খান, জাহাঙ্গীরের সেনাপতি মোহাম্মদ খান, সিরাজ দৌল্লার সেনাপতি ছিলেন মীর জাফর, ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মীর জুমলা এবং বৃহদ্রথের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি জম্মু এবং কাশ্মীরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান দেখে নেবো কোন কোন রাজ্যে। কোল্লেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। এটা অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন আছে কোন দুই নদীর মাঝখানে অবস্থিত রয়েছে, সেটা হচ্ছে কি কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে একটি বদ্বীপ রয়েছে, সেই বদ্বীপে এই কোল্লেরু হ্রদটা অবস্থিত। চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, এটা হচ্ছে লার্জেস্ট কি লাগুন। সম্বর হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থানে, এটা হচ্ছে বৃহত্তম লার্জেস্ট লবণাক্ত জলের হ্রদ অর্থাৎ স্যালাইন ওয়াটার লেক। ভীমনাথ হ্রদ কেরালাতে অবস্থিত রয়েছে, এটা হচ্ছে লংগেস্ট বা দীর্ঘতম হ্রদ। তারপর দেখো পুলিকট হ্রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত রয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার হ্রদ, ফ্রেশ ওয়াটার লেক। তারপর দেখো লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে, কোথায় অবস্থিত রয়েছে কার উপরে? কেইবুল লামজাও, এটা কি একটা জাতীয় উদ্যান, এই লোকটাক হ্রদের উপর অবস্থিত রয়েছে। এবং ডাল হ্রদ অবস্থিত রয়েছে শ্রীনগরে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম হ্রদ সম্পর্কিত, যেগুলো পরীক্ষাতে এসে থাকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, ভারতে পোস্ট কার্ডের প্রচলন হয় নিচের কোন সাল থেকে? তো পোস্ট কার্ডের প্রচলন হয় অপশন ডি 1879 থেকে। 16 নম্বর প্রশ্ন, রাসলীলা কোন রাজ্যের নৃত্য? এটি একটি লোকনৃত্য রাসলীলা। সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশ। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের আমরা লোকনৃত্য দেখে নেব। মধ্যপ্রদেশে কি কি লোকনৃত্য দেখতে পাওয়া যায়? লোটা, তুন্ডাভালি, কর্মা, মুড়িয়া, লেহাঙ্গি, ফুলপাতি, গ্রিদা, আহিরি, জাওয়াওয়ারা, পাণ্ডবানী। অসমে কি কি দেখতে পাওয়া যায়? বিহু, ছাগবি, টোবাল, খেলগোপী, খেলগোপাল, রাসলীলা। দেখো রাসলীলা এই নৃত্যটি উত্তরপ্রদেশেও দেখতে পাওয়া যায়, আবার অসমেও দেখতে পাওয়া যায়। কেনই, তাবল, চংলি এবং সত্রিয়া। আচ্ছা নেক্সট দেখো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল, গাজন, গম্ভীরা, টুসু, বৃতা, সাঁওতালি এবং মুন্ডরি। উত্তরপ্রদেশে কি কি দেখতে পাওয়া যায়? নওটাঙ্কি, আহির, থালি, কাজারি, থোরা, চাপ্পেলি, রাসলীলা, যেটা মূলত উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ নাচ। তারপর দেখো চারকুলা, সোয়াং, নাকাল এবং কত্থক। দেখো তোমরা বলতেই পারো যে রাসলীলা তো অসমেও দেখতে পাওয়া যায়, অসম উত্তর হতে পারতো, কিন্তু না,
অসংখ্য দেখতে পাওয়া যায় বটে, কিন্তু মূলত উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ নাচ হচ্ছে রাসলীলা। যেমন দেখো ছৌ নাচ। ছৌ নাচ মূলত আমাদের পশ্চিমবঙ্গের নাচ, কিন্তু ছৌ নাচ যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় এরকমটা না। ঝাড়খণ্ডেও কিছু দেখতে পাওয়া যায়, আবার উড়িষ্যাতেও দেখতে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে যেখানে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় সেই জায়গাটাকেই আমরা ধরবো। নেক্সট 17 নম্বর প্রশ্ন, অ্যাকোয়া ফর্টিস কোন অ্যাসিডের অপর নাম? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রিক অ্যাসিড। সংকেত কি? HNO3। ঠিক আছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড কি কি নাম রয়েছে এটা? রসায়নের রাজা, বা বলা হয় তাকে কিং অফ কেমিক্যাল। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কি অ্যাকচুয়ালি আমরা খেয়ে থাকি? ভিনিগার। যদিও লঘু অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনিগার। আর HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে মিউ রিয়েটিক অ্যাসিড। ওকে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কার কাছ থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? তো সঠিক উত্তর হবে অপশন বি, উপগুপ্ত। 19 নম্বর প্রশ্ন, ইথিলিন গ্যাস কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে? এটাও গুরুত্বপূর্ণ কিন্তু ইজি প্রশ্ন, চিরাচরিত প্রশ্নের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন এ, ফল পাকাতে। আর খাবার সংরক্ষণ করতে কি ব্যবহার করা হয়, কোন রাসায়নিক? সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট। 20 নম্বর প্রশ্ন, কমলালেবু শহর নামে কোনটি পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, নাগপুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থান এবং সেই সমস্ত স্থানের কি কি ডাক নাম রয়েছে একটু দেখে নিই। অন্ধ্রপ্রদেশের যে ডাক নাম সেটা হচ্ছে এগ বাউলস অফ এশিয়া, অর্থাৎ এশিয়ার ডিমের ঝুড়ি। মধ্যপ্রদেশের যে ডাক নাম সেটা হচ্ছে সয়া রিজিয়ান। প্রয়াগের যে ডাক নাম সেটা হচ্ছে অ্যাডব অফ গড। পানিপথের যে ডাক নাম সেটি হচ্ছে যুদ্ধের শহর। কেরালার ডাক নাম ভারতের মশলা বাগান, এবং পাঞ্জাবের ডাক নাম পঞ্চনদের দেশ। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ফিলিপাইন্স এর রাজধানীর নাম কি রয়েছে? চারটি অপশন। তো সঠিক উত্তর হবে অপশন সি, ম্যানিলা। তো এই ম্যানিলাতে কিসের গুরুত্বপূর্ণ একটি হেডকোয়ার্টার রয়েছে? ভেবে বলো। পরীক্ষা দেশে থাকে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, শর্টে ADB। আচ্ছা, আঙ্কারা। আঙ্কারা কোন দেশের রাজধানী? আঙ্কারা হচ্ছে তুরস্ক। ওকে, তুরস্কের রাজধানী, দন্তেশ্ব হবে এটা। আচ্ছা, ক্যানবেরা এটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর রাবার্ত এটা হচ্ছে মরক্কো। ওকে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, নির্দেশমূলক নীতির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অর্থাৎ DPSP, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এর পার্ট কোন পার্টে রয়েছে? পার্ট 4, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আয়ারল্যান্ড থেকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং ভারতীয় সংবিধানে গ্রহণ করা বৈশিষ্ট্যসমূহ দেখে নেব। আয়ারল্যান্ড থেকে নিয়ে নিয়ে আসা হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ। কানাডা থেকে নিয়ে আসা হয়েছে দেখো অর্ধ যুক্তরাষ্ট্রীয় সরকার, কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন,
অবশিষ্ট ক্ষমতাসমূহ কেন্দ্রীয় সরকারের অধিকারাধীন থাকা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে দেখো, প্রস্তাবনা অর্থাৎ প্রিয়াম্বেল, মৌলিক অধিকার, নির্বাচনী মণ্ডলী, সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচারকী পর্যালোচনা, বিচার বিভাগের স্বাধীনতা, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি। ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে দেখো, সংসদীয় কাঠামো, একক নাগরিকত্ব, অধ্যক্ষ বা স্পিকার ও তার ভূমিকা, নির্বাচনের ক্ষেত্রে প্রথম পোস্ট সিস্টেম পাস। জাপান থেকে নিয়ে আসা হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। তো এটা একটু ভালোভাবে দেখবে, সংবিধানের উৎস সম্পর্কিত প্রশ্ন এসে থাকলে এখান থেকে পেয়ে যাবে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, শান্তিবন কার সমাধিস্থল? তো সঠিক উত্তর অপশন ডি, জওহরলাল নেহেরু। বি আর আম্বেদকরের যে সমাধিস্থল সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে চৈত্যভূমি। রাজীব গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত? বীরভূমি। ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে রাজঘাট। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের সমাধিস্থল কি নামে পরিচিত দেখে নিই। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত। মোরারজি দেশাইয়ের সমাধিস্থল অভয়ঘাট নামে পরিচিত। চরণ সিং এর সমাধিস্থল কিষান ঘাট নামে পরিচিত। গুলজারিলাল নন্দের সমাধিস্থল নারায়ণ ঘাট নামে পরিচিত এবং চন্দ্রশেখর তার যে সমাধিস্থল সেটি ঐক্যতা স্থল নামে পরিচিত রয়েছে। 24 নম্বর প্রশ্ন, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম অপশন বি, গাংখার পুয়েনসাং। দেখো আমাদের ভারতের আশপাশে যে সমস্ত দেশ এবং সেই সমস্ত দেশের যে সর্বোচ্চ শৃঙ্গটি দেখে নিই। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তানজিংডং। চীনের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট কি ধরে, কেননা তিব্বতের পাট রয়েছে। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট পেড্রা। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হাকাবোর রাজি। আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ নোশাক। তুর্কির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট আরারাত। মালদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিল্লিনগলি। ঠিক আছে। সর্বোচ্চ এইগুলো যে উচ্চতা না করলেও চলবে, অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সর্বোচ্চ শৃঙ্গগুলোর নামগুলো একটু দেখে রাখতে। 25, দামোদরের প্রধান উপনদী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, বরাকর নদ। এবং এর উপর কি কি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে? তিলাইয়া বাঁধ, পরীক্ষায় প্রশ্ন আছে। এবং গুরুত্বপূর্ণ মাইথন বাঁধ। এই দুটোই রয়েছে কার উপর? এই দামোদরের উপনদী বরাকর নদীর উপর। 26 নম্বর প্রশ্ন, কবে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1972 সালে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এই চুক্তি যে চুক্তি হয় সেটা হচ্ছে সিমলা চুক্তি নামে পরিচিত। 27, কার নেতৃত্বে ভারতের শিক্ষা মিশন গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, চার্লস উড, যেটি উডের ডিসপ্যাচ নামেও পরিচিত রয়েছে। 28 দেখো, কার নির্দেশে মহাভারত বাংলায় অনুদিত হয়? নিচের কোন সম্রাটের নির্দেশে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন হুসেন শাহ। তার নেতৃত্বে মহাভারত বাংলায় অনুদিত হয়। এবং কে অনুমোদিত করে? দেখো, কবীন্দ্র পরমেশ্বর, যিনি পরমেশ্বর দাস নামে পরিচিত, তিনি মহাভারত এর বাংলায় প্রথম অনুবাদক হিসাবে স্বীকৃত। এবং দেখো, আকবরের আদেশে ফৈজি এবং আবদ আল কাদির বদায়নী মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এবং এটির নামকরণ করেছিলেন
রাজমনামা। তো খুবই ইম্পর্টেন্ট। যদি বলে ফার্সি ভাষায় কার নির্দেশে, আকবরের নির্দেশে কারা করেছিলেন? খইজি এবং আবদ আলী কাদির বদায়নী। এবং তার নাম কি ছিল? রাজমনামা। আর মহাভারতকে বাংলায় কে ট্রান্সলেট করে? সেটা হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর প্রথম। পরে কালিদাস হচ্ছে যে লিখেছিলেন, কীর্তিবাস ওঝা বাংলায় লিখেছিলেন, ঠিক আছে। এবং কার নির্দেশে? সেটা হচ্ছে আলাউদ্দিন হুসেন খান দিসা। নেক্সট 29 নম্বর প্রশ্ন, পাতসা নামা কার রচনা? তো সঠিক উত্তর হবে অপশন সি, আব্দুল হামিদ লাহোরী। কি লিখেছেন? বাদশাহ নামা লিখেছেন। 30 নম্বর প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশানে সান ফ্রান্সিসকোতে। কত সালে? 1913 সালে। কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল। আচ্ছা, গদর শব্দের অর্থ পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হবে কি? বিপ্লব বা রিভলিউশন, এই গদর শব্দের অর্থ। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, আবুল কালাম আজাদ। দেখো, বিখ্যাত ব্যক্তিবর্গ এবং তাদের লিখিত বই, তাদের নামগুলো দেখে নেব। রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। দাদাভাই নৌরোজির লেখা গুরুত্বপূর্ণ বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। জওহরলাল নেহরুর লেখা গুরুত্বপূর্ণ বই ডিসকভারি অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্বপূর্ণ বই ভারত বিভাজন। লালা লাজপত রায়ের গুরুত্বপূর্ণ বই আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলকের গুরুত্বপূর্ণ বই গীতা রহস্য। সরোজিনী নাইডুর গুরুত্বপূর্ণ বই গোল্ডেন থ্রেশহোল্ড। 32 নম্বর প্রশ্ন, সব থেকে ভারী ধাতু নিচের কোনটি? চারটি অপশনের মধ্যে থেকে ভারী ধাতু নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, অসমিয়াম। 33, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1931 সালে। 34, চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? চারটি রাজ্যের নাম রয়েছে, তো কোন রাজ্যের চাকমা উপজাতি দেখতে পেয়ে থাকি আমরা? সঠিক উত্তর দেখে নাও অপশনে মিজোরামে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন উপজাতি সম্প্রদায়ের মানুষদের দেখতে পাওয়া যায় একটু দেখে নেব। ত্রিপুরাতে জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি এবং চাইমল। মণিপুরে দেখতে পাওয়া যায় কুকি এবং নাগা সম্প্রদায়ের মানুষজনদের। মিজোরামে দেখতে পাওয়া যায় রিয়াং, চাকমা এবং তান চায়াংয়া। নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায় নাগা সম্প্রদায়ের মানুষজনদের। অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায় পবর, আপাতানি এবং মিসমি সম্প্রদায়ের মানুষজনদের। মেঘালয় দেখতে পাওয়া যায় খাসি এবং গারো সম্প্রদায়ের মানুষজনদের। 35, কন্নড় কোন রাজ্যের সরকারি ভাষা? সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটকে। 36, দেখো, মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টাকে? একটু আগেই আমরা এক্সট্রা নোটস দেখেছি, ভালোভাবে ভেবে উত্তর করো। এই মিরাত উল আকবর নামক সংবাদপত্রের প্রতিষ্ঠাতা বা স্রষ্টা নিজের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়। 37, অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1936 সালে। 38, গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন?
তো সঠিক উত্তর হবে অপশনটি জীবিত গুপ্ত। আর যদি বলে শেষ শক্তিশালী সম্রাট, সেটা হবে স্কন্দগুপ্ত। শেষ শক্তিশালী সম্রাট সেটা হবে কি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কি করেছিলেন? হুন আক্রমণ প্রতিহত করেন, তাকে সেই কারণে ভারতের রক্ষাকর্তাও বলা হয়ে থাকে। কুমারগুপ্ত কি করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। ওকে, নেক্সট 39, আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশানে ভিয়েনাতে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রামায়ণের মোট কতগুলো শ্লোক রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশানে 24,000 শ্লোক রয়েছে রামায়ণে, এবং মহাভারতে রয়েছে 1,00,000 শ্লোক। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকের ক্লাসে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নপত্র কেমন লাগছে, সেই ব্যাপারেও তোমরা কমেন্টে মন্তব্য করবে। তোমাদের কমেন্ট, লাইক খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা দেখলে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে, এবং পরীক্ষাতে এই রকমেরই প্রশ্ন কমন পাবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপিডব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স, সাথে পিএসসি ক্লার্কশিপের মেন সাফল্য ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।